ভাবি বলল, তুই আমাকে ধরবি না, তোর জন্য এইসব হয়েছে, সব তোদের ওই পোশাকের জন্য হয়েছে। আজ তোদের পোশাকের কারণে আমার বাবাকে মরতে হয়েছে। যেই দিন তোর পোশাক ফেলতে পারবি সেই দিন আমার সামনে আসবি, তা নয়তো না। ভাইয়া বলল, নুসরাত পাগলামি করিও না তো, শান্ত হও। দেখো, নুসরাত বলল, আমি পাগলামি করছি না, তুই আমার সামনে থেকে যা, তা না হলে আমি নিজের কিছু একটা করে ফেলবো। এটা বলে ভাবি কান্না করতে লাগলো। আমি পরিস্থিতি বুঝতে পারছি, এখানে সবাইকে সামলানো এত সহজ হবে না। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কে বা কারা মারলো স্যারকে সেটাও বুঝতে পারছি না। আর কিছু চিন্তা না করে আব্বুকে বললাম, বাবা সবাইকে নিয়ে বাড়িতে চলে যেতে। আব্বু বলল, না, আমি তোদের ছাড়া যাব না। আমি বললাম, আব্বু এটা বাসা না যে এমনটা বলবা, এটা একটা সেন্টার, এখানে এমনিতেই বেশিক্ষণ থাকা যাবে না, যাও সবাইকে নিয়ে যাও। আব্বু আমার কথা শুনে সবাইকে নিয়ে বাসায় চলে যেতে লাগলো। আম্মু, ভাবি, আন্টি, আমার বিয়ে করা স্ত্রী সহ আরো অনেকেই। এইদিকে আমি ভাবির এমন আচরণ দেখে ভাবলাম, ভাইয়া আরো কিছুক্ষণ থাকলে সমস্যা আরো বাড়বে। তাই ভাইয়াকে সেইখান থেকে টেনে নিয়ে আসলাম আর এক জায়গায় বসিয়ে দিলাম। সাথে সাথে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি এখন ভাইয়াকে কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। ভাইয়া বলল, আবির এটা কি হলো? এটা তো হতে বা দেখতে চাইনি। স্যার এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। আবির জানিস, স্যার আমাকে কত ভালোবাসতেন, অফিসে নিজের ছেলের মতো গাইড করতেন। আমার বিশ্বাস হচ্ছে না স্যারকে এইভাবে কেউ মেরে ফেলবে। আমি বললাম, কি আর করবি ভাইয়া, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। কিন্তু একটা কথা মাথায় আসছে না, গুলি চললো বাট আওয়াজ শুনলাম না যে। ভাইয়া বলল, আরে সাইলেন্সার লাগানো ছিল তাই হয়তো, কিন্তু আমি মাগার শালার বেটাকে ছাড়বো না, যে হালার পুত আমার স্যারকে মারছে। ভাইয়া মাথা ঠান্ডা কর, আর এখন বাসায় চল, এখানে থাকলে তোরও বিপদ হতে পারে। এটা বলে ভাইয়াকে সহ আমার বন্ধুরা একসাথে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে আসতেই ভাইয়ার ফোনটা বেজে উঠলো। ভাইয়া ফোন বের করে ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। তখনই আমি বললাম, ভাইয়া লাউড স্পিকারে দাও। এটা বলতেই ভাইয়া ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, কিরে রফিক, বিয়ের উপহার কেমন দিলাম? ইস বেচারা, ভাবতে পারিনি কমিশনার স্যার এইভাবে টপকে যাবে। রফিক বলল, কে তুই, কি চাস? লোকটি একটু হেসে বলল, আমি কি চাই বা না চাই ওটা তোর কিছু বলতে চাই না, তবে এটা শুনে রাখ, এটা মাত্র শুরু, পিকচার আবিবি বাকি হে। এটা বলে ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম, কি আমাদের এত বড় শত্রু, কে হতে পারে আঙ্কেলের খুনি। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আরেকটা শখ খেলাম। আজকের দিনটা এমনিতেই খারাপ যাচ্ছে, তার মধ্যে আবার আমি আর ভাইয়া বাসায় ঢুকতেই দেখি তানিয়া ভাবি ও তার আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। এটা দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। তার কারণ এখন আমি কিভাবে তানিয়ার সামনে যাব এইসব ভাবতেছিলাম। তখনই ভাইয়া ধাক্কা দিয়ে বলল, কিরে বাসায় ঢোক, বাইরে দাঁড়িয়ে কি ভাবছিস? আমি ভাইয়ার ধাক্কা খেয়ে ভাবনা থেকে বের হয়ে আমতা আমতা করে বললাম, কই কিছু না, ভিতরে চল তো। এটা বলে আমি নিচের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে এখন নানান চিন্তা হতে লাগলো, আঙ্কেলকে কে মারলো, আবার ভাইয়াকে ধমক দেওয়া লোকটি বা কে, আবার আমার পরিবারের কারো ক্ষতি হবে না তো? না না, এটা আমি থাকতে কিছুতেই হতে দিব না। এটা বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আমার ফোনটা হাতে নিয়ে একজনকে কল দিয়ে বললাম, শোন, সিকিউরিটি আরো বাড়াম, আমার পরিবারের উপর যেন একটা আসন না লাগে, আর যদি কিছু হয় তাহলে তোরা একটাও বাঁচতে পারবি না। ওকে ভাই। আমি বললাম, আর হ্যাঁ, তাড়াতাড়ি খোঁজ লাগা কে আঙ্কেলকে মারছে। ওকে ভাই। তারপর ফোন কেটে দিয়ে মোবাইল বিছানায় রেখে বেরোতে যাব, তখনই থমকে গেলাম আর একটু ভয় পেয়ে গেলাম। তানিয়া আবার আমার কথা শুনতে পেল না তো? যদি শুনে নাই তাহলে? এইসব ভাবতে ভাবতে তানিয়া রুমে ঢুকে আমাকে বলছে, কার সাথে কথা বলছিলে? এই প্রশ্ন করাতে আমি একটু ভয় নিয়ে বললাম, কই তেমন কারোর সাথে না তো, এমনি বন্ধু একটার সাথে। তানিয়া বলল, ও তাই এমন মাথা নিচু করে আসো যে? আমি বললাম, এমনি। তা কিছু বলার থাকলে বলেন। তানিয়া বলল, ও হ্যাঁ, ভাই আপনাকে ডাকছে, কি যেন বলবে। আমি বলছি, যাচ্ছি, আর ভাবিরও আন্টিরও খেয়াল রাখবেন। এটা বলে রুম থেকে বের হতে হতে বললাম, ভাগ্যিস তানিয়া কিছু শোনেনি, কিন্তু বাড়িতে সবাইকে দেখলাম, আমার বিয়ে করা বউ কোথায় তাকে দেখছি না, আমার রুমেও দেখলাম না। আরে দূর, মনে হয় অন্য রুমে আছে। এইসব ভাবতে ভাবতে আমি ভাইয়ার রুমে চলে গেলাম। এইদিকে তানিয়া আমার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, আবির কিছু একটা আমার থেকে লুকাচ্ছে, কি কথা সে আড়াল করছে আমার থেকে, আমাকে জানতে হবে। এটা বলে তানিয়া নিচে চলে গেল। এইদিকে আমি ভাইয়ার রুমে আসতেই ভাইয়াকে দেখছি পুলিশের জামা পরছে। আমি বললাম, ভাইয়া এটা পরতেছো যে? ভাইয়া বলল, আমাকে একটু হাসপাতালে যেতে হবে। আমি বললাম, ও কিন্তু ভাইয়া এখন না গেলে নয়।
ভাইয়া বলল, দেখ চাকরিটা এমন, আমাকে এখন যেতে হবে, হয়তো আসতে পারবো না, একেবারে লাশ নিয়ে আসবো। তুই একটু এই দিকে খেয়াল রাখিস, কোনো বিপদ হলে আমাকে জানাবি। আমি বললাম, ওকে ভাইয়া, আর সাবধানে যেও। ভাইয়া বলল, ওকে বলে আমরা দুইজন নিচে নামলাম। এইদিকে ভাবি কেমন যেন একধানে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি আজব দুনিয়া, নতুন জীবন শুরু করতে না করতে বাবা হারানোর সুখ সহ্য করতে হচ্ছে। ভাবিকে দেখে মনে হচ্ছে তার চোখের পানি আর নেই, সব শেষ হয়ে গিয়েছে। ভাবির অবস্থা দেখে ভাইয়া ভাবির দিকে যেতে লাগলো। ভাইয়া ভাবির কাছে গিয়ে তার কাঁধে হাত দিয়ে যখনই কিছু বলতে যাবে, তার আগেই ভাবি ভাইয়ার গালে একটা কষে থাপ্পড় দিল। ভাবির এমন করাতে আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। দেখলাম তানিয়া দৌড়ে গিয়ে ভাবিকে ধরলো, আর ভাইয়া থাপ্পড় খেয়ে ভাবির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ভাবি বলতে লাগলো, এই তোকে না বললাম তুই যতক্ষণ এই পোশাক ছাড়তে পারবি না ততক্ষণ আমার সামনে আসবি না, আর সেটা না করে তুই ডাইরেক্ট পোশাক পরে আমার গায়ে হাত দিচ্ছিস, তোর লজ্জা করছে না? এই পোশাককে আমি ঘৃণা করি, এই পোশাকের জন্য আমার বাবার প্রাণ গিয়েছে। এটা বলে ভাবি কান্না করে দিল, আর ভাইয়া কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। তখন তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই 3টা করে কপি লিঙ্ক